এরকম আপনি শুধু ভাঙড় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন আপনি জেলায় একটু প্রত্যন্ত গ্রামগুলো গিয়ে দেখুন, এরকম প্রচুর স্লিপার সেল আছে। এখন স্লিপার সেল বলুন বা যারা একদম আইডিওলজিক্যালি এই মৌলবাদটাকে প্রমোট করতে চায় ভারতবর্ষে, তাদের মধ্যে প্রত্যেকেই যে সন্ত্রাসবাদী অ্যাপ্রোচ নেয় তা কিন্তু নয়। নরেন্দ্র মোদী যেটা বলেছেন যে দিমাগি নাকসাল, আমাদেরকে এই দিমাগি মৌলবাদী লোকগুলোকেও ফাইন্ড আউট করতে হবে। আপনার মনে আছে কিছুদিন আগে মৌলালী যুব কেন্দ্রের সামনে যখন সেই ককরোচ জনতা পার্টির নাম করে যে মিছিলগুলো হয়েছিল, সেই মিছিলে আপনি দেখবেন কিছু বোরকা পরিহিত বাচ্চা বাচ্চা খুব ছোট ছোট মেয়েরা তারা প্রধানমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর মুখে গিয়ে লাথি দিচ্ছে, ছবিতে গিয়ে লাথি দিচ্ছে। এই বাচ্চাগুলোর ব্রেন ওয়াশ করা হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের লেটেস্ট যে স্টেটমেন্ট, এখন এটা সোশ্যাল মিডিয়াতেও চলে এসেছে, মন্তব্য করতে বাধা নেই। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। আপনি বললেন ৪ তারিখ ৫ তারিখের কথা। শ্রমিক ভট্টাচার্য ৪ তারিখ ৫ তারিখ সম্ভবত ৬ তারিখের কথা। ৬ তারিখে যে স্টেটমেন্টটা দিয়েছিলেন তাতে উনি রাজনৈতিক শিষ্টাচারের কথা বলেছিলেন। এই শ্রমিক ভট্টাচার্যর মতো লোকেরা দীর্ঘদিন এই নকশাল, বামপন্থী, তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা অত্যাচারের শিকার হওয়ার পর আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, প্রথম রাজনৈতিক শিষ্টাচারের কথা উনিই বলেছিলেন। উনি যদি দ্ব্যর্থ কণ্ঠে সেদিন সেই স্টেটমেন্টটা না দিতেন, গ্রাউন্ড রুট লেভেলে তৃণমূলের অনেক কর্মী সমর্থকের অবস্থা খুব খারাপ হয়ে যেত। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে দিমাগি আসলে ভারতবর্ষ যখন ২০৪৭-এর দিকে যে বিকশিত ভারতের টার্গেট করে এগোচ্ছে, এই সুইসাইডাল হিন্দুরা, হিন্দু বলতে আমি ভারতীয়দেরই বোঝাচ্ছি, হিন্দু মুসলমান উভয় পক্ষকেই বোঝাচ্ছি। এই সুইসাইডাল হিন্দুদের মধ্যে একটা সেকশনের সেটা ভালো লাগছে না। এই আত্মঘাতী হিন্দু যখনই ভারত রাষ্ট্র সম্মাননার শিখরে পৌঁছতে গেছে, রাষ্ট্রকে ব্যাকস্ট্যাপ করেছে, এদেরই কিছু প্রতিচ্ছবি এই দিমাগি নকশালেরা। নকশাল বা ভগৎ সিং এর আদর্শ অনুসরণ করে ভগৎ সিং, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের ভগৎ সিং, স্বাধীনতার আগের সেই অগ্নিযুগের ভগৎ সিংদের যে আত্মবলিদান, রাষ্ট্রের প্রতি যে ভক্তি, এই দেশ তথা জাতির প্রতি যা দায়বদ্ধতা, ভগৎ সিংয়ের নখের যোগ্য হলে এই দিমাগি নকশালরা এই দেশের জন্য অনেক কিছু করে ফেলতে পারত। এসব তুচ্ছ কিছু লোক ভগৎ সিংয়ের মতো নাম কি করে নেয়? অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি ব্যক্তিগত অ্যাকাউন্টে দুর্নীতির টাকা নিলে ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ হবে, দলের ফান্ডের অ্যাকাউন্টে দুর্নীতির টাকা নিলে দলের ফান্ডের অ্যাকাউন্ট বন্ধ হবে। পাশে ব্যবহৃত হয়েছিল, আদালত যদি মনে করে অ্যাকাউন্ট ডিপ ফ্রিজ করে দেবে। এই উড়ান সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর তদন্ত করছে এবং ভীষণ প্রাইমারি স্টেজ, খুব বেশি ইন্টেন্সিভ আমি রিমার্কস করতে পারি না। তবে আমি এর আগেও বলেছি, এই তৃণমূলদের দুর্নীতি কিন্তু এই ১৬-১৭ কোটি টাকা না। এটা একটা ছোটোখাটো পার্ট পেমেন্ট হতে হবে, যেটা তদন্তকারী সংস্থাকে দেখতে হবে সেই মানি ট্রেল। হোয়াট ওয়াজ দ্য মোটিভ, টাকাটা কোথা থেকে এসেছিল, এটা পার্ট পেমেন্টের মধ্যে কতটুকু পার্ট, পূর্ণাঙ্গ সেই ট্রানজাকশনটা কত, কি পারপাসে এসেছিল, কোথায় গেল। তৃণমূল থেকে ওরা যে অ্যাকাউন্টটাকে এই জাতীয় 420-406 অর্থাৎ এই চিটিং এবং ফোর্জারি এবং এই মানিটারি ট্রানজাকশনের মামলাগুলো তো সব কিছুই ডকুমেন্টারি এভিডেন্সের উপরে হয়। তদন্তকারী সংস্থা একটু ভালো করে তদন্ত করলে এর মানি ট্রেলটা পর্যন্ত ধরে ফেলতে পারবে। শুনতে পাচ্ছি অনেক জেট নাকি কেনা হয়েছে। ঋতব্রত বাবুরা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে দায়িত্বপূর্ণ অংশগ্রহণ করছেন। যে মামলা করেছেন বা যে জায়গাটা ডিসপিউটটা ওনারা উঠিয়েছেন, আশা করছি অনেক গভীরে গিয়ে এই তদন্তে বেরিয়ে আসবে যে জেট কোম্পানি বা যে জেট প্লেনগুলো কেনা হয়েছিল তার ভাড়া কেন দিতে হয়েছিল। সমাজ মাধ্যমে ভারত বিরোধী এরকম আপনি শুধু ভাঙড় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন আপনি জেলায় একটু প্রত্যন্ত গ্রামগুলো গিয়ে দেখুন, এরকম প্রচুর স্লিপার সেল আছে। এখন স্লিপার সেল বলুন বা যারা একদম আইডিওলজিক্যালি এই মৌলবাদটাকে প্রমোট করতে চায় ভারতবর্ষে, তাদের মধ্যে প্রত্যেকেই যে সন্ত্রাসবাদী অ্যাপ্রোচ নেয় তা কিন্তু নয়। নরেন্দ্র মোদী যেটা বলেছেন যে দিমাগি নাকসাল, আমাদেরকে এই দিমাগি মৌলবাদী লোকগুলোকেও ফাইন্ড আউট করতে হবে। আপনার মনে আছে এই কিছুদিন আগে মৌলালী যুব কেন্দ্রের সামনে যখন সেই ককরোচ জনতা পার্টির নাম করে যে মিছিলগুলো হয়েছিল, সেই মিছিলে আপনি দেখবেন কিছু বোরকা পরিহিত বাচ্চা বাচ্চা খুব ছোট ছোট মেয়েরা
তারা প্রধানমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর মুখে গিয়ে লাথি দিচ্ছে, ছবিতে গিয়ে। ছবিতে গিয়ে লাথি দিচ্ছে। এই বাচ্চাগুলোর ব্রেন ওয়াশ করা হয়েছে। এই বাচ্চাগুলোর ব্রেন ওয়াশ কারা করেছে এটা ফাইন্ড আউট করতে হবে। প্রশ্ন ধরেই আমি প্রশ্নটা করব, শিশুদের মগজ এই টুটুল বেগদের আমাদের এসটিএফ বা যেগুলো স্পেশাল ইনভেস্টিগেটিং এজেন্সি আছে, যারা হার্ডকোর মৌলবাদী অ্যাপ্রোচ নিয়েছে, এদেরকে নিউট্রালাইজ করতে খুব বেশি সময় নেবে না। কিন্তু কিন্তু পাক জঙ্গি এই পাক জঙ্গি যদি দুজন ভারতবর্ষে ফাইন্ড আউট হয়ে থাকে, আমি অন দ্য রেকর্ড বলছি 20 জন দিমাগি জঙ্গি ওদেরকে প্রোটেকশন দেয়। দে শুড বি ফাউন্ড আউট ফার্স্ট। তার যে এসটিএফ আমাদের নিজেদের মধ্যেই কিছু লোক এখানে থেকেই তো এই বিষয়গুলোতে সহযোগিতা করে। এদের লিঙ্কেজগুলো কিন্তু খুব মারাত্মক। আপনি যাকে একদম কনভেনশনাল মৌলবাদী হিসেবে ফাইন্ড আউট করতে পারছেন, সেই ব্যক্তির সংখ্যা হয়তো 1 2 জন হবে। তার কাজ হয়তো শুধুমাত্র রেইকি করা। কিন্তু চেইন অফ কমান্ডের মাধ্যম দিয়ে দেখবেন এই ভারতবর্ষের মধ্যেই অবস্থিত সেই দিমাগি মৌলবাদীরা এই সমস্ত সেলগুলোকে প্রোটেক্ট করে। আমি যে কথাটা এর আগে বললাম, সেই মৌলালী যুবকেন্দ্রের সামনে যে বাচ্চা মেয়ে দুটো, এদের যারা ব্রেন ওয়াশ করেছে, এরা আমাদের এই সমাজের মধ্যেই লুকিয়ে থাকা কিছু মানুষ। নরেন্দ্র মোদীর সেই দিমাগি নকশাল, এই দিমাগি নকশালরা এই দিমাগি মৌলবাদীদের প্রোটেক্টর। ভারতের বিভিন্ন প্রান্তে ঘাঁটি তৈরি এদের এই যে নেটওয়ার্কের কথা আপনি বললেন, এই নেটওয়ার্ক তো এখন ইন্টারনেটের যুগে খুব সহজেই কেউ মেনটেন করতে পারে। কিন্তু বারবার যে কথাটা আমাদের মতো মানুষের মনে আসে যে এই সমাজের মধ্যে থেকে, এই গ্রামের মধ্যে থেকে, এই পাড়ার মধ্যে থেকে কাদের দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে থাকেন যে এই জাতীয় কর্মকাণ্ডগুলো করতে পারে। জঙ্গি, এরা তো ইদানিং ঢোকেনি। তৃণমূল কংগ্রেসের আমলে হয়তো কিছু প্রশাসনিক ল্যাকুনার সুযোগ নিয়ে এরা প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু এই জঙ্গিদের পূর্বপুরুষরা 47-এর আগে থেকেই জঙ্গি মানসিকতা রাখেন। 47-এর দ্বিজাতি তত্ত্বের পর দেশ ভাগ হয়ে যাওয়ার পরে এটা ঠিকই বৃহত্তর মুসলমান সমাজ ভারত রাষ্ট্রের পক্ষে থাকলেও অনেকেই ছিলেন ওই মালদা মুর্শিদাবাদের দিকে, যারা 47 সালের 15ই আগস্ট পর্যন্ত পাকিস্তানের পতাকা তুলেছিল। ওদের বংশধররা চুপ থাকবে এ তো হতে পারে না। পশ্চিমবাংলায় নতুন সরকার গঠনের পরেই শুভেন্দু অধিকারীর অ্যাজ এ চিফ মিনিস্টার বিগেস্ট চ্যালেঞ্জ কিন্তু শুধুমাত্র অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়া না। এই ভারত রাষ্ট্রের সুরক্ষার্থে পশ্চিমবঙ্গ একটা ফ্রন্ট স্টেট। এখানে এই জঙ্গি মডিউল থেকে শুরু করে বিভিন্ন মৌলবাদী সেকশনস, এই দিমাগি নাক্সালস এবং রাষ্ট্রবিরোধী অ্যান্টি ন্যাশনাল একটা ইকোসিস্টেম এই ওয়েস্ট বেঙ্গল থেকে গ্রো করবে, এটা খুব স্বাভাবিক। শুভেন্দু অধিকারী মহাশয়কে যতটা না পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে, তার থেকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে যে এই দিমাগি মৌলবাদী, এই জঙ্গি, এই রাষ্ট্রবাদী শক্তি যেন পশ্চিমবঙ্গের মাটিকে কোনোভাবে ব্যবহার না করতে পারে। সিবিআই, এনআইএ, ইভেন কি আমাদের প্রতিবাদ করা উচিত, কারণ এদের এই 4 তারিখের পর পর্যন্ত যাদের কথা বলছেন, এই সাবিনা টাবিনা, এরা তো পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রের প্রতি একাত্ম এটাই তো মানতে চাইতো না। যখন ইলেকশন কমিশন এসআইআর করতে এসেছিলেন, ইলেকশন কমিশন ইলেকশন করাতে এসেছিলেন, সেন্ট্রাল বাহিনীর ফোর্সটা যখন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পশ্চিমবঙ্গে এসেছিলেন, এরা গ্রামান্তরে গিয়ে প্রমোট করতো ভারত থেকে লোক এসছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি রিপাবলিক অফ ইন্ডিয়ার গভর্নমেন্ট অফিসিয়ালসরা আসেন বা ইলেকশন কমিশনের মতো একটা স্বায়ত্তশাসিত সার্বভৌম সংস্থা নির্বাচন করাতে আসে ডেমোক্রেসিতে, তাদেরকে ওনারা প্রমোট করতেন ওরা ভারত থেকে এসছে। কি বোঝাতে চাইছিলেন বুঝতে পারি না। এদের 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 শক্তভাবে শুধু তদন্ত নয়, সামাজিক এবং রাজনৈতিকভাবেই পশ্চিমবঙ্গে বয়কট করার সময় এসেছে। ভারতের থেকে আলাদা হয়ে যেত যদি চৌঠামে পশ্চিমবঙ্গ এই বিজেপি সরকার, যাকে আমরা এখন মানুষের সরকার বলছি, এটা না দেখতে পেত। এরকম টুকরে টুকরে গ্যাং, রাষ্ট্রদ্রোহী, খালিস্তান। আমি নিজেও এই প্রজন্মের হলেও আমাদের পূর্বতন প্রজন্মদের কাছে শুনেছি, জেনেছি যে এই স্বাধীনতার ভ্যালুটা কি, মূল্যটা কি। যারা দেশভাগের শিকার, যারা স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছিল, যারা ব্রিটিশদের সেই অপশাসনের অত্যাচারিত জাতি সম্প্রদায় ছিল, তাদের কাছে স্বাধীনতার একটা অন্য মূল্য আছে। 140 কোটির এই বর্তমান প্রজন্মের ভারতবর্ষের অনেক লোক আছে যারা এই স্বাধীনতাটাকে আসলে ফ্রিতে, মুক্তে পেয়েছে। তাই দেশের প্রতি দায়বদ্ধতা, জাতির প্রতি দায়বদ্ধতা অনেক কম, আর তার থেকে এই জাতীয় মানসিকতার উদ্রেক হয়েছে। কৌতুক অভিনেতা কুণাল কামরা ইউটিউব। দেখুন, পৃথিবীর এই বৃহত্তম গণতন্ত্রে
বিভিন্ন রাজনৈতিক দলের জন্য স্পেস থাকবে, বিরোধী দলের জন্য স্পেস থাকবে, মুক্ত চিন্তার স্পেস থাকবে, বিরোধী চিন্তার স্পেস থাকবে। কিন্তু রাষ্ট্রবিরোধী চিন্তার স্পেস বন্ধ হয়ে যাওয়া উচিত। বলেছেন যে পানিশমেন্ট দেওয়া হবে, এরপরে উনি শ্রমিক ভট্টাচার্যর বর্তমান প্রেক্ষাপটের যেটা লেটেস্ট উনি স্টেটমেন্ট দিয়েছেন, এখন সোশ্যাল মিডিয়াতে এসে গেছেন, তো এটা নিয়ে মন্তব্য করতে বাধা নেই। বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের শ্রমিক ভট্টাচার্যের স্টেটমেন্টগুলোকে শুধু লাস্ট স্টেটমেন্টের দিক থেকে ধরলে হবে না। পূর্বতন যে 3টে মূল স্টেটমেন্ট উনি দিয়েছেন, প্রথম 4 তারিখ ফল ঘোষণার পর 5 বা 6 তারিখ উনি রাজনৈতিক শিষ্টাচারের কথা বলেছেন। রাজনৈতিক শিষ্টাচারের কথা বলতে গিয়ে তিনি তৃণমূল পার্টি অফিস দখল করার বিরুদ্ধে কথা বলেছেন। গেরুয়া আবির মেখে ডিজে বাজাতে বাজাতে এই বাংলায় অপসংস্কৃতি যেটা রাজনীতির মধ্যে দিয়ে আনার চেষ্টা করা হয়েছে সেটাকে আটকাতে বলেছেন। এবং ফাইনালি উনি যেটা বলতে চাইছেন দুর্নীতির কথা, তোলাবাজির। এই সিকোয়েন্সগুলোকে যদি একটু রাজনৈতিকভাবে আমরা না দেখে সামাজিকভাবে দেখি, শ্রমিক ভট্টাচার্য মাতৃভাষায় কথা বলেন, বাংলায় কথা বোঝেন, বাংলার পালস বোঝেন, জনগণের কথা বোঝেন, এই সমাজের সাথে তিনি সম্পৃক্ত। এমনকি অনেকে তো শ্রমিক ভট্টাচার্যকে বামপন্থী বিজেপি বলেও আখ্যায়িত করেন। আসলে আমাদের বাংলায় যারা বহিরাগত বলবো না কথাটা, বাংলায় যারা বাইরে থেকে এসে বাংলাটাকে দেখেন, তাদের কাছে একটা রুচিসম্মত, ভালোভাবে মাতৃভাষায় কথা বলা, শিক্ষিত, নম্র, ভদ্র ব্যক্তিদেরকে আমাদের অনেক সময় বামপন্থী মনে হয়। আসলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে 90-এর দশক, 80-র দশক এবং মিলেনিয়ামের পরের যে প্রজন্ম, সেই 34 বছরের শেষ দিকের যারা প্রজন্ম আছেন, তাদের মধ্যে তো বামপন্থী জমানায় একটা শিক্ষিত সমাজ এই বাংলায় তৈরি হয়েছিল। তার মানে এই নয় যে শিক্ষিত বা সুন্দরভাবে বাংলায় কথা বলা মানেই সে বামপন্থী। তো বামপন্থী শ্রমিক ভট্টাচার্য কথাটাকে আমি সরিয়ে রেখে যেটা বলতে চাইছি, শ্রমিক ভট্টাচার্য এই বাংলার কালচার, বাংলার মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং যারা বাংলার মননে আশ্রয় নিয়ে আছেন সেই ব্যক্তিদের মানসিকতা বোঝেন। তোলাবাজির সংস্কৃতি রুখতে শ্রমিক ভট্টাচার্যের লেটেস্ট যে স্টেটমেন্ট, এখন এটা সোশ্যাল মিডিয়াতেও চলে এসেছে, মন্তব্য করতে বাধা নেই। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। আপনি বললেন 4 তারিখ 5 তারিখের কথা। শ্রমিক ভট্টাচার্য 4 তারিখ 5 তারিখ সম্ভবত 6 তারিখের কথা। 6 তারিখে যে স্টেটমেন্টটা দিয়েছিলেন তাতে উনি রাজনৈতিক শিষ্টাচারের কথা বলেছিলেন। এই শ্রমিক ভট্টাচার্যর মতো লোকেরা দীর্ঘদিন এই নকশাল, বামপন্থী, তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা অত্যাচারের শিকার হওয়ার পর আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, প্রথম রাজনৈতিক শিষ্টাচারের কথা উনিই বলেছিলেন। উনি যদি দ্ব্যর্থ কণ্ঠে সেদিন সেই স্টেটমেন্টটা না দিতেন, গ্রাউন্ড রুট লেভেলে তৃণমূলের অনেক কর্মী সমর্থকের অবস্থা খুব খারাপ হয়ে যেত। আমি আমার নিজের পরিধির মধ্যেই বলতে পারি, সেখানেও হয়তো 40-50 জন খুন হয়ে যেত। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শ্রমিক ভট্টাচার্য সেই স্টেটমেন্টকে নির্দেশ হিসেবে নিয়েছিলেন এবং সেটাকে কিন্তু গ্রাউন্ড রুট লেভেল পর্যন্ত প্রমোট করেছিলেন। কিন্তু প্রবলেমটা দেখা গেল যে একটা হিউজ ফ্লো অফ, তাদের কি বলবো, সেই শ্রেণীর কোনো নাম হয় না, তবে এই 20 থেকে 30-35 বছরের মধ্যে একটা লার্জ সেকশন অফ যুব সমাজ যারা কখনো সিপিএম করেছে, কখনো তৃণমূল করেছে, আসলে একটা হারামখোর প্রজাতি এই গণতান্ত্রিক সিস্টেম এই পশ্চিমবঙ্গে তৈরি করেছে। বাগডোরকে নিজের হাতে নিয়ে সিআইডি একটা ফ্যান্টাস্টিক ক্রিমিনাল ইনভেস্টিগেশন করার দপ্তর, যেটাকে বিগত সরকাররা অনেকটা ইম্পর্টেন্ট বানিয়ে ফেলেছিল। বাট এক্সিলেন্ট অফিসার আছে, তারা ভালো করে এটা তদন্ত করে দেখতে পারেন। কিন্তু সামগ্রিক অর্থে শুভেন্দু অধিকারীর মতো একজন যোগ্য মুখ্যমন্ত্রীকে, এই গভর্নমেন্টটাকে, এই ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনটাকে স্থিতাবস্থায় আনতে একটু সময় লাগবে। কারণ এখনো পর্যন্ত যে পুলিশ প্রশাসন আছে, এগুলো সব বিগত সরকারেরই পুলিশ প্রশাসন। আর বলতে কোনো বাধা নেই, আমি অন দ্য রেকর্ড বলছি, চৌঠা মের পর তৃণমূলের বড় নেতাদের বিষয়ে বলছি না, এই ছোটোখাটো তোলাবাজদের মধ্যে একটাও কিন্তু জেলে নেই। তো এই বিষয়টা কিন্তু খুব গভীর। কি করে এই দুষ্কৃতীদের এই বেল হয়ে তারা বেরিয়ে গেলেন এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন হাসি মুখে, এ বিষয়টাও সরকারকে একটু দেখাশোনার মধ্যে আনতে হবে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।